দক্ষিণ দক্ষিণ সহযোগিতার সাউথ সাউথ কোঅপারেশন ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। ডি8 জোটের চেয়ার হিসেবে বাংলাদেশ তার নেতৃত্ব প্রদর্শনের মাধ্যমে সাউথ সাউথ কোঅপারেশন ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছে। ডি8 সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেক্সি উন্নয়নের সিডস পথ সুগম করা। ডি8 একটি অর্থনৈতিক সহযোগিতা ভিত্তিক জোট যা 1997 সালে গঠিত হয়। এর সদস্য দেশগুলো হল বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজান। এই জোটের লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, আন্তর্জাতিক মঞ্চে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা। ডি8 সম্মেলনে বাংলাদেশের অর্জন। ডি8 সম্মেলনে সাউথ সাউথ কোঅপারেশন জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সম্মেলনে সক্রিয় ভূমিকা পালন করে এবং অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ প্রস্তাব করে। শুল্কমুক্ত বাণিজ্য। বাংলাদেশের উদ্যোগে ডি8 সদস্য দেশগুলো শুল্ক কমানোর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এতে বাংলাদেশের পোশাক শিল্প নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবে। এছাড়া রপ্তানি বহুমুখীকরণের সুযোগও তৈরি হবে। জলবায়ু তহবিল। সম্মেলনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দেয় এবং সর্বসম্মতভাবে গৃহীত হয়। 2-2-4 আলোচনা করেন। বাংলাদেশের পক্ষ থেকে তিনি মানবিক সাহায্যের উপর জোর দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান। এই সম্মেলন বাংলাদেশের কেবল কূটনৈতিক সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুসংহত করেছে। দ্বিপক্ষীয় বৈঠক। ডি8 সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ইউনুস দ্বিপক্ষীয় বৈঠক সাইডলাইন ডিপ্লোমেসি করেন। এই বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার প্রসার নিয়ে আলোচনা হয়। একইভাবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ফ্লো মহাসচিব হুসেইন আল শেখের সঙ্গে আলোচনাও বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে দিট করেছে। শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা। ইউনুসের আল আজহার বিশ্ববিদ্যালয় বক্তৃতা এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্বুরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠক শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ে সাউথ সাউথ কোঅপারেশন সম্ভাবনা উন্মোচন করেছে। ডি8 এর চেয়ার হিসেবে বাংলাদেশের সাফল্য। বাংলাদেশ ডি8 এর চেয়ার থাকাকালে ইউথ কাউন্সিল প্রতিষ্ঠা এবং ডি8 প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের বিষয়টি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। এর পাশাপাশি ডি8 এর অধীনে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রেও বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। মিশরের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক। মিশর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে। এই কূটনৈতিক পদক্ষেপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি ডি8 প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দেয়া। বিমস্টেক সম্মেলন ও বাংলাদেশ। 202 বিমস্টেক শীর্ষ সম্মেলন বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই অর্থনৈতিক জোট গঠনের প্রথম ধারণাটি আসে 1997 খ্রিস্টাব্দে। এর মূল উদ্যোক্তার ভূমিকা পালন করে থাইল্যান্ড। 1997 সালের 6 জুন ব্যাংকে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ব্যাংকক ডিক্লারেশন এর মাধ্যমে বিমস্টেক তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সে বছরের 2 ডিসেম্বর মিয়ানমারের অন্তর্ভুক্তির মাধ্যমে সংস্থার নামের সঙ্গে যুক্ত হয়। 2004 সালের 3 জুলাই ভুটান ও নেপালের সংযুক্তির মাধ্যমে এর সদস্য সংখ্যা 7 এ উন্নীত হয় এবং নামকরণ করা হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অর্জন। 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক এবং সাইডলাইন মিটিং মাধ্যমে দেশের স্বার্থে কিছু উল্লেখযোগ্য অর্জন রয়েছে। বিমস্টেক চেয়ারের দায়িত্ব পেল বাংলাদেশ। আগামী 2 বছরের জন্য 2025-2027 বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের চেয়ারের দায়িত্ব পেল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংকে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে এই দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। থাইল্যান্ডের সাথে সম্পর্ক জোরদার। প্রধান উপদেষ্টা ইউনুস থাইল্যান্ড সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিমস্টেক কাঠামোর মধ্যে দ্বিপাক্ষিক, বেলাইড্রাল এবং বহুপাক্ষিক মুচলাইড্রাল অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়। থাইল্যান্ডের স্বাস্থ্য দেশে ফেরাতে সমঝোতা স্মারক। 225 সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশন ন্যাক একটি সমঝোতা স্মারক সই করেছে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের আংখ্যা 4-8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে। মোদির সাথে বৈঠক। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত আধা ঘণ্টার দ্বিপক্ষীয় বৈঠকটি আঞ্চলিক কূটনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ টানাপোড়েনের রিলেশনশিপ টেনশন মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন সম্ভাবনা। থাইল্যান্ডের ব্যাংকে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বৈঠকে মিলিত হলে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে বাংলাদেশে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছেন। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এছাড়াও বাকি 5 লাখ রোহিঙ্গার যাচাই বাছাইয়ের কাজ জরুরি ভিত্তিতে করবে বলে জানিয়েছে জান্তা সরকার। সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি। সম্মেলনে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি এগ্রিমেন্ট অন ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন আমকি স্বাক্ষরিত হয়েছে। সামুদ্রিক সংযোগ বৃদ্ধির জন্য আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা সদস্য দেশগুলোর মধ্যে আরও বাণিজ্য এবং ভ্রমণ সক্ষম করবে। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য কারিগরি সহযোগিতা চেয়েছেন ইউনুস। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ইনভেস্টমেন্ট সামিট ইন বাংলাদেশ। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের বিদা আয়োজনে গত 7 এপ্রিল থেকে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি আয়োজন করা হয়েছিল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, জুলাই বিপ্লবের পর অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরা এবং টেক্সি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাইপলাইন তৈরির লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 6-10 এপ্রিলের এই সম্মেলন শুধুমাত্র প্রেজেন্টেশন বা সভা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিদেশ থেকে আসা বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিনিয়োগ বিষয়ক দপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের বাংলাদেশের ইপি সহ বিভিন্ন বিনিয়োগ সাইটও ঘুরিয়ে দেখানো হয়। বিদা বলছে তারা যেসব বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে তা এখন নিয়মিত ট্র্যাকিং করবে, যোগাযোগ করবে। প্রতিশ্রুতিগুলো যাতে বাস্তব হয় সেই চেষ্টা করা হবে। বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান সব মিলিয়ে 0.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। তবে এর মধ্যে সরকারের খরচ 1,04,5 লাখ টাকা। বাকি অর্থ সহযোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে খরচ করা হয়েছে। 2 দফলতা ও সম্ভাবনা। বাংলাদেশের ইতিহাসে প্রথম 0টি দেশের বাংলাদেশ সহ 600-র অধিক খ্যাতনামা বিনিয়োগকারীরা এতে অংশ নেন। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নির্বাহী ও নীতি নির্ধারকরাও এতে অংশ নেন। 3,100 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 3 সমঝোতা স্মারক সই হয়েছে। সম্ভাবনা জাগাচ্ছে কোরিয়ান ইপিজেড। বিশাল বিনিয়োগ ও বড় আকারের কর্মসংস্থানের সম্ভাবনা জাগাচ্ছে চট্টগ্রামের কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল খেপস। অন্তর্বর্তী সরকারের আহ্বানে বিদেশি বিনিয়োগকারী একটি বড় দল ইপিজেডটি পরিদর্শন করে গেছে। 50 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে হান্ডা ইন্ডাস্ট্রিজ। চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড বাংলাদেশে 50 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
তাদের সঙ্গে সঙ্গের মধ্যে এর মাধ্যমে 1,5,000 লোকের কর্মসংস্থান হবে। দেশি বিদেশি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপন। সমাপনী দিনে সম্মেলনস্থলে একাধিক বিষয়ভিত্তিক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। তৈরি তার মাধ্যমে দেশি বিদেশি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকেরা। নাসার সঙ্গে চুক্তি। সম্মেলনের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নেসা সঙ্গে প্রথমবারের মতো একটি চুক্তি করেছে বাংলাদেশ। নাসার আর্টেমিস কর্মসূচির সঙ্গে সম্পর্কিত এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 5-2টি দেশের সঙ্গে মিলে মহাকাশ অনুসন্ধানে অংশ নিতে পারবেন বাংলাদেশি তরুণেরা। 07 ডেপি ওয়ার্ল্ডের আগ্রহ। মাতার বাড়ি গভীর সমুদ্রবন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডেপ ওয়ার্ল্ড। বাংলাদেশের ব্র্যান্ডিং। এক বিভিন্ন প্রেজেন্টেশন এবং আলোচনার মধ্য দিয়ে বিদেশিদের কাছে বাংলাদেশের আকর্ষণ তুলে ধরা হয়েছে। আর প্রফেসর ইউনুসের উপস্থিতি ভিন্ন মাত্রা দিয়েছে। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সুপরিকল্পিতভাবে সবকিছু তুলে ধরেছেন। এতে বাংলাদেশের ব্র্যান্ডিং ভালো হয়েছে। বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে নেদারল্যান্ডের কোম্পানি। ঝুঁকিমুক্ত বিনিয়োগ পরিবেশ পেয়ে অর্থায়নের জন্য বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতকে বেছে নিচ্ছে নেদারল্যান্ডসের আর্থিক প্রতিষ্ঠান ফুমু। 1.10 মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ শপাপ। সৌদি আরব ভিত্তিক প্রযুক্তি নির্ভর সরবরাহকারী কোম্পানি সেওয়ের সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে বাংলাদেশের দুই স্টার্টআপ কোম্পানি শপাপ। নতুন এই কোম্পানির নাম দেওয়া হয়েছে সিল্ক গ্রুপ। নতুন গ্রুপ গঠনের পরপরই 1.10 মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে শপাপ। 1.4 অধ্যায় ডোক তৈরি। 2-2-7 মধ্যে ইনভেস্টমেন্ট সামিট 2025 কিছুটা আশার বার্তা বয়ে এনেছে। এটি বিনিয়োগ পরিবেশকে ও বিনিয়োগ বান্ধব করার একটি সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি স্থানীয় কোরিয়ার বিনিয়োগকারী ও ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। বাংলাদেশের শিল্প খাতের বিকাশ, বিপুল জনগোষ্ঠীর বিদেশি বিনিয়োগকারী। বিনিয়োগ সম্মেলন সাফল্যের জন্য করণীয়। প্রধান 5 সমস্যার সমাধান। বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগের 5টি চ্যালেঞ্জের কথা বলেছেন। দেশের দুর্নীতি, সরকারি সেবা অপর্যাপ্ত, আর্থিক খাতে প্রবেশে বাধা, বিদ্যুতের সমস্যা, উচ্চ কর হারের সমস্যা রয়েছে। বিনিয়োগ বাড়াতে কাজ করছে এমন বেশিরভাগ প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো খুবই জরুরি। এর মতামত। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডিয়ালগ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশি বিনিয়োগের অন্যতম বাধা জ্বালানি সংকট দূর করতে হবে। সাবেক অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলামের মতামত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আজিজুল ইসলাম বলেন, ব্যাংকনের সুদের হার কমাতে হবে। অবকাঠামো বন্ধ করে ফেলে রাখা হয়েছে, সেগুলো আধুনিক করে আবার চালুর কথা থাকলেও কিছুই করা হয়নি। প্রভাব ও করণীয়। 2020 সালের 2 জুন বাংলাদেশ ও ভারতের মাঝে চুক্তি হয়েছিল যে ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে। অর্থাৎ পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ ভারতের সমুদ্র বা বিমান বন্দর ব্যবহার করতে পারবে। কিন্তু 2025 সালের 8 এপ্রিল ভারত সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ট্রান্সশিপমেন্ট হলো এমন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া যেখানে একটি দেশ তার পণ্য সরাসরি গন্তব্য দেশে না পাঠিয়ে মাঝপথে অন্য একটি দেশের বন্দর ব্যবহার করার মাধ্যমে রপ্তানি করে। একই প্রক্রিয়া অনুসরণ করে পণ্য আমদানিও করা হয়। সাধারণত সরাসরি পণ্য পাঠানোর সুবিধা না থাকা, পরিবহন খরচ কমানো সহ বেশ কিছু কারণে বিশ্বের বিভিন্ন দেশ এই ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া অনুসরণ করে আমদানি রপ্তানি করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার উডো 1994 সালের সাধারণ শুল্ক ও বাণিজ্য চুক্তির অনুচ্ছেদ 5 অনুযায়ী স্থলবেষ্টিত দেশগুলোতে পণ্যের অবাধ ট্রানজিটের সুযোগ নিশ্চিত করতে বাধ্য সব সদস্য রাষ্ট্র। কারণ গার্মেন্টস শিল্পকে চাপে রাখতে চায় ভারত। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে চাপে ফেলতেই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এমন অভিযোগ তুলেছেন দেশের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভূরাজনৈতিক কারণ। বিশ্লেষকেরা মনে করছেন বিনিয়োগ সম্মেলন চলার সময় ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূরাজনৈতিক কারণ থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন এর মতে, ভারত দেখেছে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পেরেছে এবং অস্বাভাবিক ও রাজনৈতিক সিদ্ধান্ত এটি ভারত পলিটিক্যালি পছন্দ করছে না। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ করেই বাতিল করার সিদ্ধান্তটি অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের কাছে অস্বাভাবিক অ্যাবনর্মাল ও কিছুটা রাজনৈতিক বলে মনে হয়েছে। নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক কোনো শিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 2020 সালে বাংলাদেশকে এই সুবিধা দেওয়া হয়েছিল। এর ফলে আমাদের বিমানবন্দর এবং অন্য বন্দরগুলোতে দীর্ঘদিন ধরে তীব্র জট তৈরি হয়েছিল। ভারতের পোশাক শিল্পের উদ্যোক্তাদের দাবি। ভারতের তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল। এর চেয়ারম্যান সুধীর শেখদের মতে, টেক্সটাইল রপ্তানিতে বাংলাদেশ ও ভারত প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় এখন ভারতীয় বিমানবন্দরগুলোতে ভারতীয় রপ্তানি পণ্যের জন্য বেশি জায়গা তৈরি হবে। ভারতের না বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলেও নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে এর প্রভাব পড়বে না। প্রথমে আশঙ্কা তৈরি হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিশ্বাসটা নিশ্চিত করেছে, বাংলাদেশের কোনো সমস্যা হবে না। ভাই প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ হয়তো বড় কোনো সমস্যায় পড়তে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে বলা হচ্ছে কোনো সমস্যা দেখছে না তারা। বিশ্লেষকরা বলছেন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না। গার্মেন্টস পণ্য রপ্তানির বিকল্প রুট বন্ধ। ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ আমেরিকায় তৈরি পোশাক সহ যেসব পণ্য রপ্তানি হয় ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে সেগুলো এখন বন্ধ হয়ে যাবে। গার্মেন্টসের যারা রপ্তানিকারক আছেন অনেক সময় দ্রুততম সময়ের মধ্যে ক্রেতা দেশগুলোর কাছে পণ্য পাঠানোর জন্য তারা ভারতীয় বিমানবন্দর ব্যবহার করতেন। অস্থায়ী সংকটে পোশাক শিল্প। জাহাজে পণ্য পাঠানোর ক্ষেত্রে যাবতীয় খরচ বহন করে বিদেশি বায়ার প্রতিষ্ঠান, কিন্তু বিমানে পাঠাতে হলে সেই খরচ গার্মেন্টস মালিকদেরই দিতে হয়। খরচ কিছুটা কম হওয়ার কারণে গত 3 বছরে অনেক ব্যবসায়ী ভারতীয় ট্রান্সশিপমেন্ট পথ বেছে নিয়েছিলেন। তবে এখন তা বাতিল করায় এক ধরনের অস্থায়ী সংকটে পড়েছে শিল্পটি। সাময়িক সংকট। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তকে ব্যবসায়ীরা সাময়িক সংকট হিসেবে দেখছেন। তারা মনে করেন গত 0.4 সংকটের মাঝেও সম্ভাবনা। ব্যবসায়ীরা বলছেন ইউরোপ ও আমেরিকায় যাত্রীবাহী বিমানে পণ্য পাঠাতে খরচ তুলনামূলক বেশি, তবে কার্গো বিমান চালু হলে খরচ কমবে। বাব এল মানদেবে হুতি সংকট। লোহিত সাগরের রেড সি উপকূলে 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধের প্রতিবাদে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশদ্বারে হাইজ্যাক ও চাঁদা দাবি করায় রপ্তানি জাহাজকে উত্তম মাসা অন্তরীপ ঘুরে যেতে হবে, যাতে লিড টাইম ও ভ্রমণ ব্যয় ট্রেভেল কস্ট বাড়বে। এর সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান এর মতে, ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তটা বেশ অপ্রত্যাশিত বলা চলে। তবে আমরা এই সুবিধা খুব যে বেশি ব্যবহার করতাম তা না। ফলে ট্রান্সশিপমেন্ট বন্ধের ফলে আমাদের অর্থনীতিতে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এ পরিস্থিতিতে বাংলাদেশের করণীয়। চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে কার্গো সুবিধা। সংকট মোকাবেলায় চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে পূর্ণাঙ্গ কার্গো সুবিধা চালু করার পাশাপাশি ইউরোপ ও আমেরিকান রুটে চলাচলকারী বিদেশি কার্গো বিমান সংস্থাগুলোর জন্য বাংলাদেশে ব্যবসার সুযোগ তৈরি করা জরুরি। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম গার্মেন্টস শিল্প উপকৃত হবে। ঢাকা থেকে কার্গো বিমানে খরচ হ্রাসকরণ।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ থেকে ভারতের বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ পড়ে $3.10 যা পৌঁছাতে সময় লাগে 10 থেকে 1-2 দিন। অথচ সরাসরি ঢাকা থেকে বিমানে করে পাঠাতে খরচ হয় $4.65 থেকে $5.20, তবে সময় লাগে মাত্র 6 থেকে 8 দিন। এই খরচ কমাতে সরকারকে উদ্যোগ নিতে হবে। বিকল্প বাণিজ্য পথের সন্ধান। মাইন্স বিকল্প বাণিজ্য রুট ও নিজস্ব অবকাঠামো শক্তিশালী করা। থাইল্যান্ডের ব্যাংকে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বৈঠকে মিলিত হলে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে বাংলাদেশে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছেন। চূড়ান্ত বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এছাড়াও বাকি 5 লাখ রোহিঙ্গার বাছাইয়ের কাজ জরুরি ভিত্তিতে করবে বলে জানিয়েছে জান্তা সরকার। মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাওয়ার নেপথ্য কারণ আরাকান আর্মিকে ঠেকানো। বর্তমানে মিয়ানমারের প্রায় 4-5 ভূখণ্ড সে দেশের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে। বেশিরভাগ সীমা আরাকান আর্মিকে ঠেকাতে উপায় খুঁজে ফিরছে বাংলাদেশকে নিজেদের পক্ষে রাখা। জান্তা সরকারকে এখন আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে হলে তাকে এখন অবশ্যই বাংলাদেশের সমর্থন প্রয়োজন। ব্যবহার করে রোহিঙ্গা স্বাধীনতাকামী গ্রুপগুলো এখন ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে চলেছে রোহিঙ্গাদেরকে যুদ্ধে কাজে লাগানো। ইতিমধ্যে মিয়ানমার জান্তা বাহিনী সেখানে থাকা রোহিঙ্গা গ্রামগুলোতে ঢুকে যুবক থেকে কিশোর পর্যন্ত তরুণদেরকে জোর করে ধরে নিয়ে মিয়ানমার আর্মিকে প্রশিক্ষণ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়েছে। এছাড়াও বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে থাকা রোহিঙ্গা যুগছে কাজেই রাখাইনের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেখানে নাগরিক হিসেবে বা মিয়ানমার সেনাবাহিনীর সহায়ক শক্তি হিসেবে রোহিঙ্গা জনগোষ্ঠী ভিন্ন, তাদের হাতে আর কোনো অপশন নেই, শুধুই ঘোষণায় সীমাবদ্ধ। মিয়ানমার রোহিঙ্গাদের হঠাৎ ফেরাতে চাচ্ছে, তাদের সন্দেহের অবকাশ আছে। মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিশ্রুতি এটি প্রথম নয়। প্রত্যাবাসন নিয়ে ইতপূর্বে মিয়ানমার অনেক প্রচারে থেকে মিয়ানমার প্রত্যাবাসনের বিষয়টি এড়িয়ে গেছে। অতীতেও মিয়ানমারের টালবাহানা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে 8 লাখ তালিকাভুক্ত করা হলেও বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে 1-2 লক্ষাধিক নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। 2001 আসামার রোহিঙ্গাদের ফেরত নিতে টালবাহানা শুরু করে। বাংলাদেশের দেওয়া এই তালিকা থেকে মিয়ানমার কখনো সহস্রাধিকের বেশি রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়নি। আন্তর্জাতিক চাপের মুখে চীনের মধ্যস্থতায় মিয়ানমার সে সময় বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি সই করেছিল, যা সম্পূর্ণ মিয়ানমারের পক্ষে ছিল। শেষ পর্যন্ত 2023 সালে মিয়ানমার 1100 রোহিঙ্গাকে এই মুহূর্তে মিয়ানমারের অখণ্ডতা টিকিয়ে রাখার জন্য রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ছাড়া জান্তার কাছে ভিন্ন কোনো অপশন নেই। আরাকান আর্মির বিরুদ্ধে তাদের যুদ্ধ করার জন্য যেমন সৈনিক প্রয়োজন, একই সাথে যুদ্ধে জয় করা ভূখণ্ডের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতেও স্থানীয় জনগণের সমর্থন প্রয়োজন। এ কারণেই রাখাইন ফিরে পেতে জান্তা সরকারের হাতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। এটাই হলো এই ঘোষণা ও আগ্রহের মূল কারণ। ভেরিফিকেশন এর নামে সময় ক্ষেপণ। বিশ্লেষকরা বলছেন ভেরিফিকেশন অনেক দিন ধরেই চলছে। বাংলাদেশ থেকে 8,00,000 ভেরিফিকেশনের কথা বলছে। রেফিউজি রিলিফ এন্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার রক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদের ভেরিফিকেশন তাদের মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত করে না, তাদের রেসিডেন্সি নিশ্চিত করে। রোহিঙ্গারা তাদের মূল আবাসভূমিতে নাগরিক হিসেবে ফিরতে চায়, কিন্তু মিয়ানমার তাদের অন্য জায়গা রাখতে চায়। ফলে এর আগে 3 বার তাদের প্রত্যাবাসন চেষ্টা সফল হয়নি। কি বাংলাদেশের জন্য যেসব বিষয় বিবেচ্য, মিয়ানমারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী রোহিঙ্গাদের প্রত্যাবাসন আদৌ সম্ভব কিনা ভেবে দেখতে হবে। আরাকান আর্মিকে অলেখান আর্মি পাশ কাটিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কোনো অবস্থাতেই সম্ভব নয়। রাখাইনের যেসব এলাকা রোহিঙ্গাদের বসতি সেগুলো এখন আরাকান আর্মির দখলে। রোহিঙ্গাদের রাখাইনে ফেরত যাওয়ার ব্যাপারে মিয়ানমার জান্তা সরকার এখন প্রধান গুরুত্বপূর্ণ পক্ষ নয়, আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করতে হবে। শুধু তাই নয়, চিরাচরিত রোহিঙ্গা বিদ্বেষী রাখাইন জনগণের বৌদ্ধ জনগোষ্ঠী মনোভাব পরিবর্তনের জন্য রাখাইনের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ স্থাপন করতে হবে। বিগত কয়েক বছর ধরে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে মিয়ানমার জান্তা ঠেকমাদাও কৌশলে রোহিঙ্গাদের ব্যবহার করেছে। ফলে রোহিঙ্গাদের উপর আরাকান আর্মির ক্ষোভ থাকা স্বাভাবিক। এই বিষয়টিও মাথায় রাখতে হবে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কিছুটা জটিল আকার ধারণ করেছে। এসব বিবেচনায় নিয়ে বাংলাদেশকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে ওই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা জরুরি। এ ব্যাপারে বাংলাদেশ আরাকান আর্মির পাশে দাঁড়াতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও তাদের এক প্রতিবেদনে একই মনোভাব প্রকাশ করেছে। বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ রক্ষার্থে আরাকান আর্মিকে একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে নিরাপদ অঞ্চল গঠনে সাহায্য। হাইকোর্ট বিভাগে কখন প্রথম মহিলা বিচারপতি নিয়োগ দেওয়া হয়? উক্ত বিচারপতির নাম এবং সংক্ষেপে পেশাগত জীবনী লিখুন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী 4 সালের প্রতিবেদন অনুসারে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে শীর্ষে, বিশ্বে 9তম। নারীর ক্ষমতায়নের ধারণার উদ্ভব হয় 1975 সালে মেক্সিকোতে অনুষ্ঠিত প্রথম নারী সম্মেলন থেকে। নিম্নে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের চিত্র উপস্থাপন করা হলো। 1 উপদেষ্টা পরিষদে 4 জন নারী। 2 রাজনীতিতে অন্তত 3টি দলের প্রধান নারী। 3 স্থানীয় সরকারের নেতৃত্বে নারী। 1997 সাল থেকে স্থানীয় সরকার নির্বাচনে নারীদের সংরক্ষিত আসনে নির্বাচনের বিধি প্রচলন করা হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদে 3 জন নারী সদস্য, উপজেলা পরিষদে 1 জন এবং জেলা পরিষদে প্রতি 2-3টি উপজেলা থেকে 1 জন নারী সংরক্ষিত আসনে নির্বাচিত হন। পৌরসভা ও সিটি কর্পোরেশনে 3টি আসনের বিপরীতে 1 জন নারী সংরক্ষিত সদস্য থাকেন। 8-7 কোটি। 5 তথ্যপ্রযুক্তি খাতে নারী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীদের মধ্যে 4 তথ্যপ্রযুক্তি নিয়ে পড়ছে কর্মক্ষেত্র হিসেবে তথ্যপ্রযুক্তিতে নারী 1-6। উৎস বিবিএস উৎস বেসিস 6। 50 অধ্যায় লৈঙ্গিক ইস্যু ও উপজেলা নির্বাহী অফিসার আছেন 158। প্রশাসন ক্যাডারে 6-5-3 জন কর্মকর্তার মধ্যে নারী কর্মকর্তা 2000-এর অধিক। 8 ক্রীড়ায় নারী। সাফ ফুটবলে 2024 ও 2022 সালে টানা চ্যাম্পিয়ন হয়। এশিয়া কাপ ক্রিকেট 2018 চ্যাম্পিয়ন। 2020 সালে নারী ক্রিকেট দল টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে। 9 শিক্ষায় নারীর অবদান। প্রাথমিক বিদ্যালয় মেয়ে শিক্ষার্থী 50-51। মাধ্যমিক বিদ্যালয় মেয়ে শিক্ষার্থী 58। উচ্চ শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থী 41-42। নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা করুন। উৎস বিবিএস সূত্র জনপ্রশাসন মন্ত্রণালয় মার্চ 2025। উইথস আক বেনবিস পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2011। নারীর প্রতি সহিংসতা রোধে পদক্ষেপ। চাইল্ড ম্যারেজ প্রিভেন্টিভ অ্যাক্ট 2017। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012। নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন খসড়া। অর্থনৈতিক পদক্ষেপ। ইফতিজিং বাল্যবিবাহ যৌতুক সংক্রান্ত বিষয় 3। ইফতিজিং বিরোধী ধারা 509 আরোপ। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা। রাষ্ট্রীয় সামাজিক ও পারিবারিক জীবনের সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা। 9 নারী রাজনৈতিক সামাজিক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা। নারী ও মেয়ে শিশু প্রতি সকল বৈষম্য দূর করা। দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করা। জামানত ছাড়া লোন 2-5 লাখ। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ 10 সুদে। জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ 5 সার্ভিস চার্জে।
নারীদের মধ্যে শিল্পপ্লট বরাদ্দ 1-0 ওয়েন প্রোটেস্টস শ্রমবাজারে সরকারি বেসরকারি নারী 4-2-6-8-20-2-4 জিডিপিতে অবদান 2-0 বাংলাদেশে নারী শ্রমশক্তি 2-5-7 কোটি সূত্র দৈনিক জনকণ্ঠ 8 মার্চ 2025 মেরনের সেন্টার স্থাপন 1-3000 ধাত্রীপদ সৃষ্টি 3000 লিঙ্গিক ইস্যু ও উন্নয়ন সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চয়তা অনুচ্ছেদ 2-8-2 অনুচ্ছেদ 2-9 অনুচ্ছেদ 6-5-3 সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা সংরক্ষিত নারী আসন প্রসামাজিক অন্তর্ভুক্তির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ বেগে কর্মসূচির মাধ্যমে 2024 সালে সহায়তা প্রদান 7-5 লাখ নারীকে আর্থসামাজিক উন্নয়নে পদক্ষেপ 0-1 টন প্রতিরোধ সেল গঠন দারিদ্র্য বিমোচন মায়েদের জন্য স্বপ্ন প্যাকেজ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা প্রদান লিঙ্গ সমতা অর্জন মানব সম্পদ উন্নয়নে পদক্ষেপ জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা মহিলা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র ও অঙ্গনাগ কর্মজীবী মহিলা হোস্টেল লিঙ্গ সমতা অর্জনে সরকার 4টি ক্যাটাগরিতে সেবা প্রদানে গুরুত্ব প্রদান করে 1 শিক্ষা এডুকেশন 2 অর্থনৈতিক অংশগ্রহণ ইকোনমিক পার্টিসিপেশন 3 রাজনৈতিক ক্ষমতায়ন পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট 4 স্বাস্থ্য হেলথ নারীর ক্ষমতায়নে চ্যালেঞ্জেস অফ ওমেন এম্পাওয়ারমেন্ট ক্ষমতায়ন হচ্ছে মানুষের বস্তুগত দৈহিক মানবিক ও বুদ্ধিভিত্তিক সম্পদের উপর স্নায়ু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা যার সঙ্গে দক্ষতার প্রশ্নটি জড়িত কাজেই নারীর ক্ষমতায়ন বলতে এমন এক ধরনের অবস্থাকে বোঝায় যে ওটি 1-7 লাখ মানুষ এর মধ্যে 6-5 অবস্থা গুরুতর সমকাল 1-8 অক্টোবর 2-4 অর্থলোকের সংখ্যা 1-8-7 যার মধ্যে 2-3 নারী দারিদ্র্যের কারণে বিভিন্ন ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের ওয়েফ দৃষ্টিতে বাংলাদেশে গত 1 বছরে অর্থনীতিতে অংশগ্রহণ শিক্ষার সুযোগ স্বাস্থ্য প্রাপ্তির ক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য আরও প্রকট হয়েছে বার্ষিক এই সূচি কর্মসংস্থান লাভে সম্পদের অভাব মোচনে মূলধনের অভাব মোচনে নারী শিক্ষার হার 7-5-8 বৃত্তিমূলক শিক্ষা ও কারিগরি শিক্ষার ক্ষেত্রেও নারীরা পিছিয়ে রয়েছে শিক্ষাহীনতার কারণে দেশের বেশিরভাগ নারী বিশ্লেষণাত্মক প্রক্রিয়ায় তাদের সমস্যার কারণ এবং সমাধান প্রক্রিয়া বুঝতে পারে না শুধু তাই নয় এর ফলে তারা তাদের অধিকার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হীনতায় ভুগছেন বাংলাদেশে প্রতিনিয়ত নারীর প্রতি সহিংসতার সংখ্যা বাড়ছে আইন ও সালিশ কেন্দ্রের আশোক তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে সারা দেশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে মোট 401 জন নারী এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন 3-4 জন এবং ধর্ষণের পর আত্মহত্যা করেছেন 7-5 জন ধর্ষণের চেষ্টার শিকার হয়েছেন 109 জন দ্য ডেইলি ক্যাম্পাস 1 মার্চ 2025 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ববিস পরিচালিত সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশে 7-5-9 নারী জীবনে একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন গ্রামে এই হার 7-6 এবং শহরে 7-5-6 পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও মনোভাব সাহিত্যিক গোলাম মুর্শিদ বলেন দ্য ডেইলি ক্যাম্পাস 1 মার্চ 2025 নারীর যে ক্ষমতায়ন হয়েছে তা আংশিক নারীরা এখন অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করছেন কিন্তু আজও ধর্মের দোহাই দিয়ে সামাজিক ও পারিবারিক সংস্কৃতির দোহাই দিয়ে নারীকে আটকে রাখা হচ্ছে দেশে বিবাহ নারীরা বঞ্চিত শরিয়া আইন ও সামাজিক মনস্তাত্ত্বিক কারণে দোহাই দিয়ে সেরাও সন্দের 2 এবং 161 গো ধারার উপর সংরক্ষণ নারী পুরুষের সমান অধিকারের সাংবিধানিক নীতি লঙ্ঘন করা শামিল ধর্মীয় গোড়ামি পুরুষাসিত সমাজ ব্যবস্থা ধর্মীয় গোড়ামি রিলিজিয়াস ফ্যানাটিসিজম সামাজিক কুসংস্কার সোশ্যাল প্রেজুডিস কুকুপমণ্ডকতা ব্যাবিট্রি দি নিপীড়ন প্রসিকিউশন বৈষম্যের বেড়াজাল ডিসক্রিমিনেশন ভারসাম্যহীন ক্ষমতা কাঠামো স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত সর্বস্তরে পুরুষদের বিপুল সংখ্যাধিক্য ফলে পুরুষতান্ত্রিক কাঠামো ব্যবস্থা পুরুষতান্ত্রিক মনোভাব দ্বারা সমাজ ব্যবস্থা গড়ে উঠছে যা নারীদের অবদমিত করে রাখায় নারীর ক্ষমতায়নের পথকে কণ্টকাকীন করেছে 236 বিবাহ বিরোধী আইনে শাস্তি লিখুন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদি শান্তি যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহা হইলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন মৃত্যু যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী বা শিশুর ঘটে তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এর অতিরিক্ত অনবিধ 200 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন ধর্ষণের চেষ্টা করেন তাহলে উক্ত ব্যক্তি অনধিক 1 বছর কিন্তু অন্য 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং অর্থদণ্ডে ও দণ্ডনীয় হবেন ধর্ষণের উদ্দেশ্যে শরীরের কোনো অঙ্গ ধারালো অস্ত্র রাসায়নিক পদার্থ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করে জখম করেন তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অনূর্ধ্ব 100 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন প্রবাল্যবিবাহ বিরোধী আইন 2017 এর শাস্তি ধারা 2 বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকলে এই আইনে অপ্রাপ্তবয়স্ক অর্থে বিবাহের ক্ষেত্রে 2-1 বছর পূর্ণ হয় নাই এমন কোনো পুরুষ এবং 1-8 বছর পূর্ণ করে নাই এমন কোনো নারী বাল্যবিবাহ অর্থ এরূপ বিবাহ যার কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্তবয়স্ক বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকারের প্রতিনিধি সাধারণ ক্ষমতা বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ ও নিষেধাজ্ঞা ভঙ্গের শান্তি বাল্যবিবাহ করিবার শান্তি ও অন্যান্য ব্যক্তির শাস্তি ধারা 4 ধারা 5 এর বিধানের সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা মহিলা বিষয়ক কর্ম অথবা অন্য কোনো মাধ্যমে বাল্যবিবাহের সংবাদ প্রাপ্ত হইলে তিনি উক্ত বিবাহ বন্ধ করিবেন ধারা 5 1 আরোপ করিতে পারবে 3 কোন ব্যক্তি উপধারা 1 এর অধীন আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গ করিলে তিনি অনধিক 6 মাস কারাদণ্ড বা অনধিক 100,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন এবং অর্থদণ্ড অনাদায় অনধিক 1 মাস কারাদণ্ডে দণ্ডনীয় হবেন মাস কারাদণ্ডে বা অনধিক 500,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন এবং অর্থদণ্ড অনাদায় অনধিক 3 মাস কারাদণ্ডে দণ্ডনীয় হবেন 50 অধ্যায় লৈঙ্গিক ইস্যু ও উন্নয়ন রাষ্ট্র নারী পুরুষের ক্ষেত্রে বৈষম্য রাখবে না আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান প্রতিটি রাষ্ট্রের নিজস্ব আইন রয়েছে বাংলাদেশেও নারী অধিকার ও নারী সুরক্ষা নিশ্চিত করতে বেশ কিছু আইন রয়েছে নারী সুরক্ষার আইনসমূহ 1 নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 সালে সংশোধিত 2 এসিড সন্ত্রাস দমন আইন 2002 3 পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 4 মুসলিম পারিবারিক আইন 1961 নারীদের বিবাহ বিচ্ছেদের অধিকার 5 যৌতুক নিরোধ আইন 2018 6 বাল্যবিবাহ নিরোধ আইন 2017 7 মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2011
8 পিতামাতার ভরণপোষণ আইন 2013 9 পারিবারিক আদালত আইন 2023 10 ভ্রাম্যমাণ আদালত আইন 2009 509 ধারা 11 পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 12 ডিএনএ আইন 2014 ব্ল্যাকমেইলিং বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত অপরাধ ও দণ্ড যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মান উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই এরূপ কোনো তথ্যপাত্র প্রেরণ প্রকাশ বা প্রচার করার হুমকি প্রদান করেন যাহা আক্রমণাত্মক ভীতি প্রদর্শক কিংবা ব্যক্তি বা সামাজিক মর্যাদা হানিকর তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ অশ্লীল যদি কোনো ব্যক্তি উপধারা 1 এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন তাহা হইলে তিনি অনধিক 2 বছর কারাদণ্ডে বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন নারীর আর্থিক মুক্তির জন্য সরকারের প্রকল্পসমূহ কি কি নারীর আর্থিক মুক্তি তখনই তাকে অর্থনৈতিকভাবে স্বাধীন বলা হয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্প ক বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা 1998 অর্থবছরে বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা কর্মসূচি চালু হয় শুরুতে 4,03,110 জনকে এককালীন মাসিক 100 টাকা হারে ভাতা প্রদান করা হয় 2024-25 অর্থবছরে 2,7,75,000 জন জনপ্রতি মাসিক 550 টাকা করে পাচ্ছেন 1997-98 অর্থবছরে এই কর্মসূচি বাস্তবায়ন করা শুরু হয় শুরুতে প্রতি ওয়ার্ডে 5 জন পুরুষ ও 5 জন মহিলাকে প্রতি মাসে 100 টাকা হারে ভাতা প্রদান করা হয় 2023-24 অর্থবছরে 5,08,1,000 বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি 600 টাকা হারে প্রদান করা হয় গ দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা 2007-08 অর্থবছরে প্রথমবারের মতো চালু করা হয় শুরুতে মাসিক 500 টাকা হারে এবং বর্তমানে মাসিক 800 টাকা হারে প্রদান করা হয় ভাতা প্রদানের মেয়াদ 2-4 মাস থেকে বৃদ্ধি করে 3-6 মাস করা হয় ঘ কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল 2010-11 অর্থবছর থেকে এই কার্যক্রম শুরু হয় প্রতি মাসে 800 টাকা করে 3 বছর প্রদান করা হয় ক্ষুদ্রঋণ প্রকল্প নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর 1975 খ্রিস্টাব্দ হতে কুপল্লী মাতৃকেন্দ্র উরমকি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এই কর্মসূচির আওতায় প্রত্যেক সদস্যকে 100,000,50,000 পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয় দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাজস্ব বাজেটে ক্ষুদ্রঋণ তহবিল বাবদ সরকারের প্রাপ্তি সাপেক্ষে এই ঋণ কর্মসূচি 2003-04 অর্থবছরে শুরু হয় একটি বাড়ি একটি খামার প্রকল্প আমার বাড়ি আমার খামার প্রকল্পের শুরুতে গড়ে ওঠা প্রত্যেক গ্রাম উন্নয়ন সমিতিতে 600 জন সদস্যের মধ্যে 400 জন নারী সদস্য থাকা বাধ্যতামূলক করা হয় ফলে নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে যারা এই সমিতির মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন তাদের 600 নারী জয়িতা ফাউন্ডেশন 2011 সালে নভেম্বর মাসে সরকারের অর্থায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মহিলা বিষয়ক অধিদপ্তর জয়িতা বিজয়ী নারী প্রতীক শীর্ষক একটি কর্মসূচি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন শুরু করে জয়িতা ফাউন্ডেশন নিজে ব্যবসা করে না নারী উদ্যোক্তাগণ এখানে জয়িতা প্ল্যাটফর্মে প্রত্যক্ষভাবে ব্যবসা করেন নারীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি কর্মসংস্থান নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উৎপাদিত পণ্য ব্র্যান্ডিংকরণে জয়িতা ফাউন্ডেশন গঠন করা বর্তমানে নারী মুক্তির একটি মহৎ স্বপ্নের নামও জয়িতাগু যেসব প্রকল্প গ্রহণ করা হচ্ছে কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের সাইকেল প্রদান উপজেলা পর্যায়ে নারী রায় সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রকল্প প্রকল্পটির লক্ষ্য 1 থেকে 4 বছর বয়সী নারী প্রশিক্ষণ প্রদান করা হয় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পাটজাত পণ্য বহুমুখীকরণে বিশেষায়িত প্রশিক্ষণ প্রকল্পটি 3,750 জন নারী উদ্যোক্তা নিয়ে কাজ করবে নারীদের তথ্য প্রযুক্তি ভিত্তিক দক্ষতা উন্নয়ন 2-5 নারীকে আইসিটি প্রশিক্ষণ প্রদান গ্রামকেন্দ্রিক নারীদের কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রকল্পটি 1-5,000 নারীকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি 5 অধ্যায় লৈঙ্গিক ইস্যু ও উন্নয়ন সূচিকে উৎসাহিত করে যার ফলে শিক্ষা স্বাস্থ্য আবাসন কর্মসংস্থান প্রযুক্তি আর্থিক সেবা ক্ষমতায়ন ও অংশগ্রহণ নিশ্চিত ও সহজলভ্য করে নিচে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সমাজের প্রতিটি অঙ্গ ক্ষমতায়ন জাতি ওয়েস ধর্ম রিলিজন বর্ণ কলর অঞ্চল বিজন নির্বিশেষে নারীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অপরচুনিটি রাজনীতিতে অংশগ্রহণ পার্টিসিপেশন ইন পলিটিক্স অর্থনৈতিক স্বাধীনতা ইকোনমিক ফ্রিডম ইত্যাদিতে নারীর জন্য সুযোগ ও পরিবেশ তৈরি করা নারীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে নারী মুক্তি ও নারী ক্ষমতায়নের পথ সুগম করে তোলে নারীর অন্তর্ভুক্তির বিষয়টি বাংলাদেশে গৃহীত উন্নয়ন কৌশলে প্রাথমিক প্রাধান্য ছিল না তবে দেখা গেছে ইচ্ছাকৃত বা অন্যভাবে উন্নয়ন অগ্রাধিকার নারীকে অন্তর্ভুক্ত করেছে অনেক ক্ষেত্রে নারী নিজের পিছনে সচেতন অন্তর্ভুক্তিমূলক উদ্দেশ্যের চেয়ে নারীর উপযুক্ততা কাজ করেছে বেশি উন্নয়ন কর্মশক্তিতে নারীর অন্তর্ভুক্তি শুরু হয় 70 এর দশকে তখন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ছিল উন্নয়নমূলক গুরুত্বের প্রধান জায়গা সেবা সরবরাহের প্রধান মাধ্যম ছিল কমিউনিটি আউটরিচ এবং বিশেষ প্রকল্পে প্রশিক্ষিত কর্মী নিয়োগ দিয়ে টিকাও পরিবার পরিকল্পনা ব্যবহারে নারীদের উৎসাহিত করা হতো প্রো নারীর অন্তর্ভুক্তি 242 ষোড়শ অধ্যায় স্বাধীনতা যুদ্ধ ও এর পটভূমি মুক্তিযুদ্ধ একক কোনো নেতৃত্বে সম্পন্ন হয়নি কেবল 1 বাংলাদেশ মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দশকের মাঝামাঝি বিশেষত আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর মুক্তিযুদ্ধের চেতনা পাবলিক ডিসকোর্স অংশ হতে শুরু করে বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও ইতিহাসবিদ বদরুদ্দিন উমর বলেন মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দূরের কথা মুজিব জানতেনই না যে মুক্তিযুদ্ধ হচ্ছে কি দৈনিক ইনকিলাব 6 ডিসেম্বর 2024 আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামের একমাত্র হকদার এতে অন্য কারো কৃতিত্ব নেই বামপন্থীদের মধ্যে মস্কোপন্থী অংশ মনে করে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের পর তাদের অবদানই বেশি আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের অভিভাবক তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল এটা তাদের দাবির পক্ষে বড় যুক্তিগু পিকিংপন্থী বামদের ধারণা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারাই মুক্তিযুদ্ধের বিস্তলা নির্মাণ করেছেন আওয়ামী লীগ ভারতের সঙ্গে মিলে যুদ্ধটা শেষ না করলে তারাই এর নেতৃত্বে থাকতেন জনগণের বিরাট অংশ মনে করে 1 সালের মুক্তিযুদ্ধ ছিল সব অর্থে একটি গণযুদ্ধ 2 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করলে সাধারণ মানুষ কোন নেতা কখন ঘোষণা দিলেন কিংবা কোন দল কত বছর আগে স্বাধীনতার পক্ষে প্রস্তাব রেখেছিল সেসব বিবেচনা করেনি তার নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলেছে দেশপ্রেমিক জনতা মনে করে 2 মার্চ রাতে রাজারবাগে পুলিশ সদর দপ্তরে পুলিশ সদস্যরা পিলখানা সদর দপ্তরে সদস্যরা যে পাকিস্তানিদের আক্রমণ মোকাবেলা করেছিলেন সেজন্য তারা কারো নির্দেশের মুখাপেক্ষী ছিলেন না তাদের সূচিত প্রতিরোধ সাধারণ মানুষকে উজ্জীবিত করেছে যেখানে কতিপয় দালাল ছাড়া গোটা জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে সেখানে দলীয় রাজনীতির বিতর্ক তুচ্ছ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বেঙ্গল রেজিমেন্টের সৈনিক পুলিশ আনসার কৃষক শ্রমিক ছাত্রছাত্রী ও সর্বস্তরের পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে অর্থাৎ এই যুদ্ধে সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করায় এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয় মেজর রফিকুল ইসলাম লক্ষ প্রাণের বিনিময়কে গ্রন্থে উল্লেখ করেন যে সব সেক্টরেই সামরিক বাহিনী অপেক্ষা গেরিলা যোদ্ধাদের সংখ্যা বেশি ছিল স্বাধীনতা যুদ্ধে মস্কোপন্থী দলগুলোর একটি স্বতন্ত্র গেরিলা ইউনিট প্রতিষ্ঠা করে এবং পূর্ব বাংলা সর্বহারা পার্টি 1968 সালে 8 জানুয়ারি সিরাজ সিকদারের নেতৃত্বে একটি নতুন দলের সৃষ্টি হয়
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেও পাকিস্তানিদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় যুদ্ধ করে। মুক্তিবাহিনীর সাথে যৌথভাবে ও যুদ্ধ পরিচালনা করে। অনিয়মিত বাহিনী। ছাত্র ৬-০, যুবক, শ্রমিক, কৃষক ১-২-১-৩ চাকুরে ৮ ব্যবসায়ী সহ সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল অনিয়মিত বাহিনী। মেজর কামরুল হাসান ভুইয়া তার জনযুদ্ধের গণযোদ্ধা বইয়ের ভূমিকায় উল্লেখ করেন। সম্মুখ সমরে গণযোদ্ধাদের প্রায় সবাই ছিল গ্রামাঞ্চলে খেটে খাওয়া মানুষ। ছাত্র, শ্রমিক, পকেটমার, চোরাকারবারি, চোরখলে লড়াকু, সিদেল চোর, গেরস্তের কামলাগু। ষোড়শ অধ্যায়। ভূরাজনৈতিক লাভ। ভারতীয় উপমহাদেশে ভারতের প্রভাব বৃদ্ধি। পাকিস্তান ভিত্তিক নতুন বাজার সৃষ্টি। নতুন বাজার পায়। ২-০ নিরাপত্তা হুমকি ছিল। ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য, পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সমস্যা নিয়ন্ত্রণ। সময় সেভেন সিস্টার্স পাকিস্তানের সমর্থন পেত। বাংলাদেশ স্বাধীনতা পেলে ভারতের এই সংকট থেকে মুক্তি মিলে। কাশ্মীর এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে অধিক সৈন্য মোতায়েন করে ভারত এসব এলাকার স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন দাবিয়ে রেখেছে। পূর্ব পাকিস্তান বর্তমান থাকলে একদিকে চীন ও অন্যদিকে পাকিস্তানের মাধ্যমে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরা ভারত থেকে সহজে আলাদা রাষ্ট্র গঠন করে ফেলত। শরণার্থী সংকট সমাধান। 0,000 বাঙালি ভারতে আশ্রয় নেয় এবং মোট শরণার্থীর সংখ্যা হয় প্রায় 1 কোটি। জুন 1971 পর্যন্ত ভারত জাতিসংঘ ও অন্যান্য উৎস থেকে $2,630,00,000 সাহায্য পেয়েছিল, যেখানে ভারতের ব্যয় ছিল মাত্র $50 কোটি টাকা। সূত্র 2-6 মাস বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়। ভারতের কূটনৈতিক অবস্থান শক্তিশালী হয়। আসে উত্তর পূর্বাঞ্চলে পরিবহন সুবিধা। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় 1972 সালে মৈত্রী চুক্তির আওতায় বাংলাদেশের মধ্য দিয়ে ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিট সুবিধা আদায় করে নিয়ে ভারত। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের মধ্যে দিয়ে এই সুবিধা সম্ভব ছিল না। মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি। ভারত যুদ্ধকে স্রেফ 1-2 দিনের পাক ভারত যুদ্ধ মনে করে। তাদের বক্তব্য ও বিবৃতিতে, সভা সেমিনারে, লেখায়, আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা কথা কমই উল্লেখ থাকে। বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযুদ্ধের গবেষক আফসান চৌধুরী রচিত বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ধারাবাহিকতার ইতিহাস, মহিউদ্দিন আহমেদ রচিত প্রতিনায়, আব্দুল আজিজ বাগমার রচিত কি স্বাধীনতার স্বপ্ন, উন্মেষ ও অর্জন ইত্যাদি বইয়ে 40 দশক থেকেই পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার লক্ষ্যে ভারত নানা কার্যক্রম ও তৎপরতা শুরুর তথ্য পাওয়া যায়। 2-4 ষোড়শ অধ্যায়। স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলনের কারণ। অবাঙালিদের হাতে ক্ষমতা কেন্দ্রীয়করণ। গভর্নর আলী জিন্নাহ, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, মুখ্যমন্ত্রী খাজা নাজিম অবাঙালি। 1947 সালে 1-8 জন মন্ত্রীর মধ্যে মাত্র 4 জন বাঙালি। শুরুতেই বাঙালিদের প্রতি অবহেলা। অফিস, আদালত, ডাকটিকেট, স্ট্যাম্প, পোস্টকার্ড, খাম ও টিকেটে ইংরেজির পাশাপাশি উর্দুর ব্যবহার। 1947 সালে নভেম্বরে চিয়া দত্তের প্রস্তাব প্রত্যাখ্যান। 2-3 ফেব্রুয়ারি 1948 সালে করাচিতে গণপরিষদের প্রথম অধিবেশনে গণপরিষদের ভাষা। ডিসেম্বর 1948 মুহাম্মদ শহীদুল্লাহ বাংলাকে ভারতের রাষ্ট্রভাষা করার দাবি করেন। নওয়াব আলী চৌধুরী বাংলাকে অবিভক্ত বাংলার রাষ্ট্রভাষা করার দাবি করেন। দৈনিক আজাদ পত্রিকা কি বাংলাকে ভারতের রাষ্ট্রভাষা করার নিবন্ধ লেখেন। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিসি জিয়া উদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে মুহাম্মদ শহীদুল্লাহ কি দৈনিক আজাদ পত্রিকায় কুপ্রতিবাদ নিবন্ধ লেখেন। তমুদ্দন মজলিস কর্তৃক পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা উর্দু পুস্তিকা প্রকাশ করে। সম্পাদনা আবুল মনসুর আহমেদ, আবুল কাশেম ও কাজী মোতাহার হোসেন। ঢাকায় অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে সভাপতির ভাষণে মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। 1947 সালে 2-7 ডিসেম্বর শিক্ষামন্ত্রী ফজলুর রহমান বাঙালি নিখিল পাকিস্তান শিক্ষক সম্মেলনে এবং 1948 সালে কি শিক্ষা উপদেষ্টা বোর্ড কোয়ের সভায় আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব করেন। জিন্নাহর দম। 2-1 মার্চ 1948 2-4 মার্চ 1948 রেসকোর্স ময়দানে কার্জন হলে সমাবর্তনে। Urdu and only Urdu shall be the state language of Pakistan. খাসখাতকতা। 2-7 জানুয়ারি 1952 সালে 3-0 জানুয়ারি 1952 সালে না সেপ্টেম্বর 1950 স্বায়ত্তশাসনের চেতনা। জিন্নাহর বক্তব্য রিপিট করেন। ছাত্র ধর্মঘট। সারা দেশে ধর্মঘট। জিন্নাহর ভাষণ রিপিট। লাহোর প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় বাঙালি স্বায়ত্তশাসনের চেতনায় উদ্গ্রীব ছিল। 1-0 বৈষম্য। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, সামরিক ও সাংস্কৃতিক ইত্যাদি বৈষম্য। ষোড়শ অধ্যায়। স্বাধীনতা যুদ্ধ ও এর পটভূমি। বিসিএস লিখিত বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্যাতন ও বৈষম্যের চিত্র তুলে ধরুন। পাকিস্তান রক্ষা করে স্বৈর ও সামরিকতন্ত্র বাস্তবায়ন। 3 সংখ্যাগরিষ্ঠের বসবাস ঢাকায় হলেও রাজধানী করাচিতে স্থাপন। বাঙালি 1 জন। পূর্ব বাংলায় 4 জন গভর্নরের মধ্যে বাঙালি 1 জন। তো সোহরাওয়ার্দীকে প্রধানমন্ত্রী থেকে বরখাস্ত করেন ইস্কান্দার মির্জা। যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দেয়া 5-6 দিনের মাথায়। আগরতলা মামলায় অভিযুক্ত করা হওয়া শেখ মুজিব সহ 3-5 জনকে 1947 সালে দেশ ভাগের পর 1-8 জন মন্ত্রীর মধ্যে বাঙালি মাত্র 4 জন। ক্ষেত্রে কোটা পদ্ধতি। পাঞ্জাবি 6-0 পাঠান 3-0 সিন্ধু, বেলিচ ও অন্যান্য 5। 1955 সালে 2-2-1 জন কর্মকর্তাদের মধ্যে বাঙালি ছিল আর 2 জন। 1966 সালে 1-7 জন শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে বাঙালি ছিল 1 জন। দ্য আলিম আল রাজিদ কেন্দ্রীয় ব্যাংক, বিমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কেন্দ্র ছিল পশ্চিম পাকিস্তানে। 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনায় বরাদ্দ। উন্নয়নে বরাদ্দ 300 কোটি টাকা এবং ঢাকার জন্য বরাদ্দ 2.52 ও বৈদেশিক মুদ্রার 5.759 সরবরাহ করত পূর্ব পাকিস্তান। 1959-60 অর্থবছরে বাজার দর ছিল। পণ্য 1 মণ চাল। পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান 3.5 টাকা। 2025 টাকা। 1 মণ আটা 2.5 টাকা। 1520 টাকা। সরিষার তেল 5 টাকা। 250 টাকা। শিক্ষা 1956-57 অর্থবছরে শিক্ষায় পশ্চিম পাকিস্তানে বরাদ্দ 2084 মি টাকা এবং পূর্ব পাকিস্তানে 797 মি টাকা। 3-5টি বৃত্তির মধ্যে পশ্চিম পাকিস্তান 300টি এবং পূর্ব পাকিস্তানে। প্রধানমন্ত্রী মুসলিম। লিখিত পৃষ্ঠা। ভাগ অংশীদারিত্বমূলক সরকার, ভোটে নির্বাচিত সরকার বিদ্যমান ছিল। যুক্তরাষ্ট্রীয় সরকার, কেন্দ্র ও প্রদেশে পৃথক শাসন ছিল। সংসদীয় সরকার, সরকার ছিল সংসদীয়। মৌলিক অধিকার, আদালত সংরক্ষণ করবে। রাষ্ট্রপতি জরুরি অবস্থার সময় স্থগিত করতে পারবে। রাষ্ট্রীয় নির্দেশ নীতি, ভারত ও আয়ারল্যান্ডের মতো আদর্শ অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রীয় আদালত, কেন্দ্র ও প্রাদেশিক আদালত সংবিধান ব্যাখ্যা ও স্থগিত করতে পারত। 1-0 বিচার বিভাগের স্বাধীনতা। 1958 সালে এই সংবিধান বাতিল করা হয়। মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। 2-4-7 গণতন্ত্র হল প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন। অপরদিকে মৌলিক গণতন্ত্র হল পরোক্ষ ভোট মধ্যবর্তী প্রতিনিধি নির্বাচিত হওয়া। প্রত্যক্ষ ভোটাধিকারের অনুপস্থিতি ছিল।
প্রত্যক্ষ ভোটে মধ্যবর্তী জনপ্রতিনিধি তৈরি করা হতো। এদেরকে এলিট র কলেজ বলা হতো। 1959 সালে 30 এপ্রিল থেকে 0 মে পর্যন্ত গভর্নরদের সভায় আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র বাংলাদেশে গৃহীত হয়। 1 স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান বাতিল ঘোষণা। 2 4 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার। ইউনিয়ন কাউন্সিল, থানা। 3 2 পাকিস্তানে 40,000,040,000,080,000 ইলেকটোরাল কলেজের সদস্য ছিল। তারা ভোট দিয়ে প্রথমে ইউনিয়ন কাউন্সিল সদস্য নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল সদস্যগণ চেয়ারম্যান নির্বাচিত করেন। চেয়ারম্যানগণ পর্যায়ক্রমে আইনসভার সদস্য নির্বাচন করেন এবং আইনসভার সদস্যগণ রাষ্ট্রপতি নির্বাচন করেন। শিক্ষা আন্দোলন। শরীফ শিক্ষা কমিশন গঠন 30 ডিসেম্বর 1958। প্রধান পাক শিক্ষা বিভাগের সাবেক সচিব এবং আলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এম শরীফ। সদস্য 1 জন 7 জন পশ্চিম পাকিস্তানের এবং 4 জন পূর্ব পাকিস্তানের। 1 রু সাবেক ভিকি মমতাজ উদ্দিন। 2 ঢাকা শিক্ষা বোর্ড প্রেসিডেন্ট আব্দুল হক। 9 ঢাবি অধ্যাপক আতোয়ার হোসেন। শিষ্টকে ছাত্রসমাজ মানতে পারেনি। উচ্চশিক্ষা হবে ইংরেজিতে। উর্দুকে মুষ্টিমেয় লোকের ভাষা না করে জনসাধারণের ভাষা করা। আরবতনিক শিক্ষার ধারণাকে অবাস্তব কল্পনা ঘোষণা করা। আন্দোলনকারীদের অন্যতম আসামি পাকিস্তানকে পৃথক করে ভারতের সাথে সংযুক্তির জন্য ভারতের ডেপুটি হাইকমিশনারের বাসভবনে বৈঠক করে। প্রধান আসামি শেখ মুজিবকে গ্রেপ্তার 1 জানুয়ারি 1968। ট্রাইব্যুনাল বিচারক বিচারপতি এম এ রহমানের। বিচার শুরু 1 জুন 1968। শেখ মুজিবের আইনজীবী ছিল উইলিয়াম থমাস। উকর বাঙালিরা পাঠায় গঠন করা হয় স্টুডেন্টস অ্যাকশন কমিটি বা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। ডাক সদস্য ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ মোট 100 জন ছাত্রনেতা এই পরিষদের সদস্য ছিলেন। এই পরিষদের আহ্বায়ক ছিলেন তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ। তিনি গণভ্যুত্থানের প্রেক্ষাপটে এক দফা ঘোষণা করেছিলেন। 1969 সালের 4 জানুয়ারি গঠন করা হয় ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি বা সর্বদলীয় সংঘ। ভাসানীর নেতৃত্বে 8টি রাজনৈতিক দল গঠিত হয়। রাজনৈতিক দলগুলো ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, ন্যাপ, ভাসানী, জমিয়াত উল ইসলাম। গণভ্যুত্থানের কারণ বৈষম্য, মৌলিক গণতন্ত্র, 6 দফা আন্দোলনকে স্তীমিত করার চেষ্টা, আগতলা মামলা, জাতীয়তাবাদের উত্থান, প্রো গণভ্যুত্থানের ফলাফল, পাকিস্তান মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলামী, পাকিস্তান আওয়ামী, গণতন্ত্রহীনতা। 1-2 ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধুর মুক্তি। 2 আইয়ুব খানের পতন। 3 নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি। 4 1970 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠান এবং আওয়ামী লীগের জয়লাভ। 5 মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। 20 1970 সালের 30 মার্চ তারিখে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার প্রদান করেন। এর মূল বিষয়বস্তু ছিল 1 ইসলামী ভাবধারার রাষ্ট্র হবে। 2 পাকিস্তানে নিয়মিত সাধারণ নির্বাচন হবে। 3 নাগরিকদের জন্য বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। 4 উভয় অঞ্চলে প্রাদেশিক স্বায়ত্তশাসন ও রাষ্ট্রীয় অখণ্ডতা থাকবে। 5 বৈষম্যহীন সমাজ ব্যবস্থা থাকবে। 6 1-2 দিনের মধ্যে জাতীয় পরিষদের সংবিধান প্রণয়ন করতে হবে। 7 নিম্নোক্তভাবে আসন বণ্টনের ভিত্তিতে পরবর্তী 1970 সালে সাধারণ নির্বাচন হবে। রেডমি নোট 9 ষোড়শ অধ্যায় স্বাধীনতা যুদ্ধ ও এর পটভূমি। রণযুদ্ধে জিয়াউর রহমানকে মূল্যায়ন করুন। যুদ্ধে অংশগ্রহণ 1 2-4-9 2-5 মার্চ রাত আনুমানিক 1-1 সাথে সাথে তিনি বিবেভোট বলে তার সাথে থাকা অফিসার 2 জনকে নিরস্ত করলেন। গোলাম মুর্শিদ মুক্তিযুদ্ধ 7-3 মিনিটে চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিলেন, আই মেজর জিয়া, প্রফেশনাল কমান্ডার ইন চিফ অফ দ্য বাংলাদেশ লিবারেশন আর্মি, হিয়ার বি প্রক্লেম অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। দখলদার বাহিনীর বিরুদ্ধে তার ঐতিহাসিক অনুপ্রেরণামূলক উক্তি ছিল বিবেভোট এবং মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ। অন ফোর্স ব্রিগেড ফোর্স গঠন করা হয় 7 জুলাই 1971 সালে। গঠিত হয় 1 2 8 ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন নিয়ে, যার অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। এই ফোর্সের সদর দপ্তর ছিল তেলদা। সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের 1 নম্বর সেক্টরের অঞ্চল ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত আয়তনে সবচেয়ে বড় সেক্টর। এর অধীনে সাব সেক্টর ছিল 5টি, যেটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর জিয়াউর রহমান 1 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত। গেরিলা যুদ্ধ কৌশল এই ফোর্স গঠনের পর থেকে একটানা 2 জুলাই পর্যন্ত সামরিক অভিযানে অভিজ্ঞ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ যুদ্ধকে জোরদার করার জন্য ডাইহার্ড স্ট্যামিনা কি আর্চি ডুয়ার ডাইউ আত্মবিশ্বাস ও বৃহত্তর রংপুর জেলার রৌমারী, জামালপুর মহকুমার দেওয়ানগঞ্জ থানার উত্তর পশ্চিমাংশ এবং ফুলছড়ি শাখাউর রহমানের গেরিলা কৌশল ও বেসামরিক প্রশাসন গড়ে তোলা গুরুত্বপূর্ণ নিয়ম ছিল। ওই মুক্তাঞ্চল হতে প্রায় 1-800 গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ নিয়েছিল। যেসব যুদ্ধ জিয়াউর রহমানের প্রত্যক্ষ নির্দেশে ও রণকৌশল হয়েছিল তার মধ্যে কামালপুরের 1 যুদ্ধ, চিলমারি উফচর অভিযান, ধলাই চা বাগান, বিলোনিয়ার যুদ্ধ, হাজিপাড়া ছোটখাল। তাবাদের স্পিরিট লিখুন। বাংলাদেশী জাতীয়তাবাদের স্পিরিট, উদারনৈতিক জাতীয়তাবাদ, ভাষাশালী ও অবাঙালির বিরোধ রোধে। বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে বসবাসরত অবাঙালি ও উপজাতীয়দের মধ্যে বিরোধ তৈরি করে। বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত হবেন। এটি ছিল বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর পৃথক অস্তিত্বকে অস্বীকার করার সমান। এর সীমারেখার ভেতর বসবাসরত সব ধর্মভাষা ও বর্ণের মানুষ মিলে জাতিরাষ্ট্র। এর ফলে ধর্মভাষা ও বর্ণের ভিত্তিতে কেউই বাদ পড়েনি। বাঙালি ও অবাঙালির ক্ষেত্রে জাতীয়তাবাদের সংকট নিরসনে বাংলাদেশী জাতীয়তাবাদ ভূমিকা রাখে। জাতীয় স্বার্থরক্ষা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জড় উপাসক সহ নানা ধর্মের মানুষ বাস করে, সবাই বাংলাদেশী। সুতরাং জাতীয়তাবাদ বাংলাদেশী হওয়াতে এখানেই সবার জাতীয় পরিচয় ও জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকে। এর মাধ্যমে আমাদের জাতিসত্তার সুস্পষ্ট কাঠামো বিকশিত হয়। ভূখণ্ডকেন্দ্রিক জাতীয়তাবাদ চীনের এককেন্দ্রিক জাতীয়তাবাদ রাষ্ট্রের সব নাগরিককে একত্রিত করতে পারে না এবং প্রাকৃতিক বৈষম্য সৃষ্টি করে। তাই বাংলাদেশের মতো একাধিক ধর্মভাষা ও বর্তমান বিশ্বের সবচেয়ে বর্বর আগ্রাসন চালাচ্ছে। এককেন্দ্রিক জাতীয়তাবাদ মানুষে মানুষে বিভেদ ও বৈষম্য তৈরি করে, সেখানে ভূখণ্ডকেন্দ্রিক জাতীয়তাবাদী পারে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে। সম্মিলিত প্রচেষ্টা মতদর্শের দিক দিয়ে বাংলাদেশে ভিন্ন ভিন্ন মতের সন্ধান অবশ্যই পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদ সব ভিন্ন ভিন্ন মতের মানুষকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করেছে। সাম্য, গণতান্ত্রিক এবং উদারতন্ত্রের চিন্তার বহিঃপ্রকাশ বাংলাদেশী জাতীয়তাবাদে প্রতিফলিত হয়েছে। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে পশ্চাৎপদ বাঙালি মুসলমান মানুষের সম্মিলিত সাহিত্য প্রচেষ্টায় প্রতিফলিত হয়েছে আমাদের ঐতিহ্যের রূপ। অনানুষ্ঠানিক ভূমিকা 2-5 মার্চ 1971 অপারেশন সার্চ লাইটের মাধ্যমে যে গণহত্যা ইয়েভগান ইয়েভতুসস্কর রাশিয়ান কবি সংঘটিত হয় তার প্রতিবাদে ও গণহত্যা বন্ধের জন্য 3 এপ্রিল সোভিয়েত প্রেসিডেন্ট পদগ্নি ইয়াহিয়াকে একটি চিঠি দেন। ইতিহাসে তা ফদগনিলারেস নামে পরিচিত। 9 আগস্ট 1971 ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। বুশ যুদ্ধবিরতি প্রস্তাব দেয় সোভিয়েত ইউনিয়ন তাতে ভেটো প্রদান করে। মুক্তিযুদ্ধের অর্থ সংগ্রহের জন্য কবিতা পাঠের আয়োজন করেন। সোভিয়েত ইউনিয়ন সেগুলো পুনর্নির্মাণ করে ব্যবহার উপযোগী করে দেয়া। 6 ডিসেম্বর আর্জেন্টিনার নেতৃত্বে আবার ও যুদ্ধবিরতি প্রস্তাব করে, তাতে ও ভেটো প্রদান করে।
বার্টার সিস্টেমে ব্যাপৃপক্ষে 3 বারের মতো ভেটো প্রয়োগ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা মুক্তিযুদ্ধের বিপক্ষে। আনুষ্ঠানিক ভূমিকা অনানুষ্ঠানিক ভূমিকা। পাকিস্তান সিইও সেন্ট এ 2টি 1971 সালে 1 আগস্ট বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার জন্য সামরিক জোটের সদস্য হওয়ায় যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। পাকিস্তানকে সব ধরনের নৈতিক ও কূটনৈতিক সমর্থন দেওয়ার জন্য হেনরি কিসিঞ্জারকে নির্দেশ দেন, যা টিল্ট পলিসি নামে পরিচিত। 4 ডিসেম্বর বুশ যুদ্ধবিরতি প্রস্তাব দেয়া। 9 ডিসেম্বর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বঙ্গোপসাগরে 7 নৌবহর প্রেরণের নির্দেশ দেন। আস এন্টারপ্রাইজ জাহাজের নেতৃত্বে কি টাস্ক ফোর্স 7-4 গঠন করে বোর্ডের সীমান্তের উপরে শরণার্থী শিবির ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেন তার আলোকে লেখা। আর্চার কেন্ট ব্লাডের লেখা বিখ্যাত বই দ্য ক্রুল বার্থ অফ বাংলাদেশ কি তিনি পূর্ব পাকিস্তানে আমেরিকার কনসুলার ছিলেন। হানাদার বাহিনীর নৃশংসতা বন্ধে যুক্তরাষ্ট্র কার্যকর ব্যবস্থা না নেওয়ায় 6 এপ্রিল 1971 সালে ঢাকার মার্কিন দপ্তর থেকে একটি টেলিগ্রাম তার বার্তা পাঠান, যা কি ব্লাড টেলিগ্রামকে নামে পরিচিত। 1971 বন্ধুর মুখ শত্রুর ছায়াকে গ্রন্থে হাসান ফোরদোস মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর জনগণের মুক্তিযুদ্ধে অবদানের কথা উল্লেখ করেন। 05-23 সেপ্টেম্বর সিনেটর কেনেডি ত্রাণ কাজের জন্য $400 মিলিয়ন বরাদ্দ সম্মিলিত বিল উত্থাপন করেন। নিক্সন 250 মিলিয়ন বরাদ্দ করেন। জুন 1971 মার্কিন যুক্তরাষ্ট্রের 4টি বিমান ত্রিপুরা থেকে শরণার্থী স্থানান্তর। অনানুষ্ঠানিক ভূমিকা। 1 এপ্রিল 1971 সালে চৌ এন লাই প্রেসিডেন্ট ইয়াহিয়াকে দক্ষিণ এশিয়ায় সোভিয়েত প্রভাব মোকাবেলা করার চিঠিতে জানান, পাকিস্তানের ঘটনাবলী পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার এবং জনগণ বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তা সমাধান করবে। পাকিস্তানের কি জাতীয় স্বাধীনতা কি ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও রক্ষায় চীনের দর্থহীন সমর্থনের কথাও লিখেছিলেন। গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দানের জন্য চীন অক্টোবর মাসে ঢাকায় 200 সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছিল। জন্য চীনের প্রয়োজন ছিল পাকিস্তানকে সহযোগিতা করা। চীন নিজে একটি বহুজাতিক রাষ্ট্র। পাকিস্তানের বিভিন্ন জাতি বা প্রদেশের ভিত্তিতে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা পায়, তাহলে সে প্রভাব চীনেও পড়তে পারে। এই বিবেচনায় চীন পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। 1971 সালে চীন পাকিস্তানকে $4-5 মিলিয়ন সামরিক 1971 সালে 1 জুলাই পর্যন্ত গোপনে চীন সফর অস্ত্রের সহায় প্রয়োজন, যার ফলে বর্তমান সংঘাত ও পাক বাহিনীর সহিংসতা অবিলম্বে বন্ধ হয়, যা চীনের ভেটোর কারণে হয়নি। বিবৃতিতে বাংলাদেশকে তথাকথিত স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এর জন্য সোভিয়েত ইউনিয়ন ও ভারতকে দায়ী করে। মুক্তিযুদ্ধের স্পিরিটের সাথে গণতান্ত্রিক সংগ্রামের স্পিরিট লিখুন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার লক্ষ্য ছিল মার্কিন চীনের সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান তৃতীয় পক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে পাকিস্তান চীনের আর সমর্থন পায়। মুক্তিযুদ্ধের স্পিরিট ও গণতান্ত্রিক সংগ্রামের স্পিরিট একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। মুক্তিযুদ্ধ ছিল বাঙালির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য একটি চূড়ান্ত লড়াই, যা গণতন্ত্রের ভিত্তিতেই পরিচালিত হয়েছিল। গণতান্ত্রিক সংগ্রামের স্পিরিট মুক্তিযুদ্ধের চেতনারই ধারাবাহিক রূপ, যা জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়। মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশ হবে একটি ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং সমতাভিত্তিক রাষ্ট্র, যেখানে সবার সুযোগ থাকবে এবং ধনী গরিবের মধ্যে কোনো প্রকার বৈষম্য বিরাজ করবে না। জনগণকে সুস্থ, সুন্দর ও মানসম্মত জীবনধারণের নিশ্চয়তা রাষ্ট্র প্রদান করবে। ফলে সকল নাগরিকের জন্য অন্ন, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা সহ জীবনধারণের মৌলিক উপকরণগুলো নিশ্চয়তা থাকবে। সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক রাষ্ট্রযন্ত্র পরিচালিত হবে। সকল নাগরিকের মানবসত্তার মর্যাদার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা হবে। সম্পদের অসমতা দূর করা হবে এবং সম্বন্টন নিশ্চিত করা হবে। বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টিকে কেন্দ্র করে গড়ে উঠবে বাংলাদেশের সমাজ ব্যবস্থা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র কাজ করবে। মুক্তিযুদ্ধের স্পিরিট গণতন্ত্রের মূল ভিত্তি। 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের গণতান্ত্রিক অধিকার হরণ করে। 1948 সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তে 1952 সালে ভাষা আন্দোলন। 1954 সালে যুক্তফ্রন্টের বিজয় ও কেন্দ্রীয় শাসকদের দমননীতি। 1969 গণভুত্থান, 7-0 এর নির্বাচন, এসব ঘটনার ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম মুক্তিযুদ্ধের রূপ নেয়া। গণ আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব গঠিত হয়। গণতান্ত্রিক সংগ্রামের স্পিরিট। রেড মিনোডো আইকোয়াড ক্যামেরা। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে পরিচালিত হলেও বিভিন্ন সময় গণতন্ত্র বাধাগ্রস্ত। 4th সংশোধনীর মাধ্যমে 1975 সালের একদলীয় শাসন ব্যবস্থা, সামরিক শাসন, গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়া ইত্যাদির কারণে নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম গড়ে ওঠে। ষোড়শ অধ্যায় স্বাধীনতা যুদ্ধ ও এর পটভূমি। প্রধান গণতান্ত্রিক সংগ্রাম। একদলীয় শাসন ব্যবস্থা বিরুদ্ধে আন্দোলন। সামরিক শাসন ব্যবস্থা রদ্দ। ফলাফল বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন। গণতন্ত্র প্রতিষ্ঠিত গণভোটে। সামরিক শাসনের বিরুদ্ধে বা এরশাদ বিরোধী আন্দোলন। 1990 সালে স্বৈরাচার পতন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2008 সালে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা। 2013, 2024 নির্বাচনী স্বচ্ছতা, বাক স্বাধীনতা, ভোটাধিকার ও স্বৈরাচার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আসা। 5 আগস্ট মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। 3-5 যুদ্ধাপরাধীদের বিচার ও গণতন্ত্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা। 1 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে 71 যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়। সংগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের ন্যায় বিচারের স্পিরিট গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। মুক্তিযুদ্ধের স্পিরিট ও গণতান্ত্রিক সংগ্রামের সম্পর্ক। মুক্তিযুদ্ধের স্পিরিট জনগণের অধিকার প্রতিষ্ঠা। গণতান্ত্রিক সংগ্রামের স্পিরিট জনগণের মত প্রকাশ ও অংশগ্রহণ নিশ্চিত করা। 2-5-3 গণতান্ত্রিক আন্দোলন। স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম। স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে প্রতিরোধ। সামাজিক ন্যায় বিচার। বৈষম্যহীন সমাজ গঠনের প্রচেষ্টা। স্বাধীন বিচার ব্যবস্থা। আইনের শাসন প্রতিষ্ঠা। প্রগণতান্ত্রিক সংগ্রামের মূল বৈশিষ্ট্যগুলি। 1 আইনের শাসন। 2 মৌলিক অধিকার ও মানবাধিকার। 3 ক্ষমতার জবাবদিহি। 4 সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। 5 সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। ভাসানীর মুক্তিযুদ্ধে অবদান। বাঙালি জাতির মুক্তি সংগ্রামকে রুখিতে পারে পৃথিবীতে এমন কান শক্তি নাই। সাফল্য আমাদের সুনিশ্চিত। ভাসানী 3-0 প্রস্তাব অনুযায়ী, যেখানে পূর্ব পাকিস্তানের মতো প্রতিটি প্রদেশ বা অঙ্গরাজ্যের জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি ঘোষিত হয়েছিল। 1971 সালের 2-5 মার্চ থেকে গণহত্যা অভিযান শুরু। 3 এপ্রিল পাকিস্তানের সেনাবাহিনী সন্তোষে ভাসানীর বাড়ি জ্বালিয়ে দেয়া। ভাসানী পালিয়ে একটি কোষা নৌকায় করে 10 এপ্রিল সিরাজগঞ্জ পৌঁছান। 1-5 এপ্রিল সীমান্ত পাড়ি দেন এবং আসামের গোয়ালপাড়া জেলা শিশুমারিতে আশ্রয় নেন। যুদ্ধ ও এর পটভূমি স্বাধীন পূর্ব পাকিস্তান ডাক। এসব কার্যক্রমের মাধ্যমে স্বাধীনতার দিকে ধাবিত হন। 6-10 ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠন, ন্যাপ গঠন, মিছিলে নেতৃত্ব দান। সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ সভায় সভাপতিত্ব। 6 দফায় সমর্থন দান। ভুখা কর্মসূচি। নির্বাচনের পর 1971 সালের 7 জানুয়ারি মাওলানা ভাসানী স্বাধীনতা সংগ্রামের 5 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। স্বাধীনতা সংগ্রামে পন্থা নির্ধারণের জন্য 9 জানুয়ারি তার উদ্যোগে সন্তোষে অনুষ্ঠিত হয়েছিল সর্বদলীয় সম্মেলন।
এই সম্মেলন থেকে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছিলেন তিনি। ৩ মার্চ থেকে অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদে আরও একবার স্বাধীনতা সংগ্রামের আহ্বান মুখে সোচ্চার হয়েছিলেন ভাসানী। ৪ মার্চ এক বিবৃতিতে তিনি স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার ডাক দিয়েছিলেন। ৭ মার্চের ভাষণকে সমর্থন। ৭ মার্চের মধ্যে পূর্ব বাংলা স্বাধীনতা মেনে নেওয়ার আহ্বান জানান। ভাষণে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের দাবি করেন, অচিরেই পূর্ব বাংলা স্বাধীন হবে করার পরিবর্তে তার উচিত বাংলা সংগ্রামী নেতার ভূমিকা পালন করা। সর্বশেষ এক বিবৃতিতে মাওলানা ভাসানী ২-৩ মার্চকে লাহোর বাস্তবায়ন দিবস ঘোষণা করেছিলেন। অর্থাৎ ওই দিন পূর্ব পাকিস্তান স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে। বিবৃতি ও প্রচারপত্র দেন। পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান। তিনি কলকাতায় গঠিত মুজিবনগর সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানো এবং ওই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ভিত্তিভূমি আর ২০২৪ হল চলা নতুন নিশানা। রাজনৈতিক বিবেচনায় ১৯৭১ এবং ২০২৪ দুটো আলাদা সত্তা স্বতন্ত্র মহিমায় অস্তিত্বশীল। একটির সঙ্গে আরেকটি তুলনা হয় না। আবার তুলনা ছাড়া অনেক বিষয় বা ঘটনা ব্যাখ্যা করাও যায় না। প্রকৃত অর্থে কোনো কিছুর সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। যোগাযোগের একটি রুল অফ থাম্ব হল পৃথিবীর প্রতিটি প্রপঞ্চ আলাদা। এভরি ইউনিট ইজ ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং ৭১ এবং ২৪ এক নয়। দুটো ঘটনাকে পড়তে হবে স্বতন্ত্র ধারায়। টমাস উলকের একটি বইয়ে রয়েছে, ইউ ক্যান গো ইউর হোম অ্যাগেন। কেউ দ্বিতীয়বার তার ঘরে যেতে পারে না। স্বাধীনতা একটাই যা অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ৬ ডিসেম্বর। অন্যান্য সকল আন্দোলন সংগ্রাম ও অর্জন তার বর্ধিত সংস্করণ। কিন্তু তা কোনো অর্থেই ৬ ডিসেম্বরের সঙ্গে তুলনাযোগ্য নয়। তার অর্থ এই নয় যে জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করে দেখা হচ্ছে। এটিও আমাদের অত্যন্ত উঁচুমানের অর্জন। বাঙালি তার অধিকারের প্রশ্নে যে নিয়ত জেগে আছে এই অভ্যুত্থান তা প্রমাণ করে। ২৪কে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এবং নতুন বাংলাদেশ। আন্দোলনের শুরুর দিকে মনে হতো হয়তো এটা রূপকার্থে বলা হচ্ছে, কিন্তু দিন যত গড়াচ্ছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে তা বিশেষ অর্থারোপ করেই বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল পাকিস্তানি শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে একটি নতুন দেশের ঠিকানা। ৭১ হলো প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন, মানচিত্রের প্রশ্ন। ২৪ হলো এক নিপীড়ক শেষাজকের উচ্ছেদের লড়াই। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ স্বকীয় ধারায় বহমান। সাদৃশ্য রয়েছে তবে বৈসাদৃশ্য কম নয়। সবকিছু ছোট বড় বা তুলনাযোগ্য হয়ে উঠছে। ০৭ কোটি মানুষের আন্দোলন যেমন গুরুত্বপূর্ণ তেমন ১ কোটি মানুষের আন্দোলন সমান গুরুত্বপূর্ণ। এমনকি একজন মানুষের আন্দোলন বা সংগ্রামও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ সমষ্টি হলো ব্যক্তির আধার। ব্যক্তি না বাঁচলে সমষ্টি বাঁচা সহজ নয়। চরিত্রগতভাবে দুটো সংগ্রামের কেন্দ্রে রয়েছে মানুষের মুক্তির প্রশ্ন। দুটোই নিপীড়নমূলক শাসনের জাতাকলে পিষ্ট মানুষের বাদ ভাঙার গল্প। একটি নিপীড়নের বয়স ২-৩ বছর, আরেকটি বয়স ১-৫। ৭১ এর শত্রু বাইরের আর ২৪ এর শত্রু ঘরের। স্পিরিটের দিক থেকে ও সাজুজুতার জায়গা হলো ৭১ মানে হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আকুতি, আর ২৪ হলো বৈষম্য বিরোধী স্বপ্নকল্প। ৮ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে তীব্র গণান্দোলন গড়ে উঠেছিল তার উপরিস্তরে ছিল সীমাহীন নিপীড়ন, দুর্নীতি ও নিয়ম গণতন্ত্রহীনতা। এগুলোর বিপরীতে বৈষম্য বিরোধী কুপদবাচ্য চাবি শব্দ হয়ে ওঠে। শব্দটি আগুনের মতো সার করে, কম বেশি সবাইকে কানেক্ট করে। ৭১ যেমন স্লোগান ও ভাষার ভিন্নতা তৈরি হয়েছিল, ২৪এও নতুন ভাবভাষার সন্ধান পাওয়া গেল। মুক্তিযুদ্ধে ছাত্রদের অবদান। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৭১ সালের ১ মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা। এর সদস্যগণ ছিলেন: ১ নূরে আলম সিদ্দিকী, ২ শাহজাহান সিরাজ, ৩ আসাম আব্দুর রব, ৪ আব্দুল কুদ্দুস মাখন। এই ৪ জন ছাত্র নেতাকে বলা হতো মুক্তিযুদ্ধের ৪ খলিফা। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন ১৯৭১ সালের ২ মার্চ স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করা হয় ঝাবির বটতলায়। উত্তোলন করেন ডাকসু ভিপি আসম আব্দুর রব। স্বাধীনতার ইশতেহার ঘোষণা ০৩ মার্চ ১৯৭১ সালের তারিখে ঢাকার পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে শাহজাহান সিরাজ। ২৫-৬ ষোড়শ অধ্যায় স্বাধীনতা যুদ্ধ ও এর পটভূমি অপারেশন সার্চলাইট। ১৯৭১ সালের ২-৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তানি নরসুরা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তার প্রথম শিকার হয়েছিল এদেশের ছাত্র ও বুদ্ধিজীবী শ্রেণী। টার্গেট করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাস। শুধু ইকবাল হলে ২০০ জন ছাত্র শিক্ষক নিহত হয় ২-৫ মার্চ রাতে। অনিয়মিত বাহিনী ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর সরকারি নাম গণবাহিনী বা মুক্তিযোদ্ধা। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এই বাহিনী প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে অতর্কিত আক্রমণ করত। ক্রেক প্লাটুন মুক্তিযুদ্ধে ছাত্রদের গেরিলা ইউনিট ছিল ক্যাক প্লাটুন। হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণ করে খেটে ইন্টারকন্টিনেন্টাল। হরতাল ও কর্মসূচি খোয়াট ক্যামেরা ১৯৭১ সালের ২ মার্চ ছাত্র ইউনিয়ন ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অভিন্ন দাবিতে বিশাল জনসভা করে। প্রতিদিন ছাত্ররা বিশাল বিশাল কর্মসূচি দিয়ে সারা দেশের জনগণকে পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশকে স্বাধীন করতে উদ্বুদ্ধ করে। পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানা। ৩ মার্চের পর ৪, ৫ ও ৬ মার্চ সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত হরতাল পালিত হয়। ১-৯ মার্চ তারা স্বাধীন বাংলা প্রতিষ্ঠার দাবিতে প্রচারপত্র বিতরণ শুরু করে। প্রথম শহীদ ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শঙ্কু মজুমদার। শহীদ হন ৩ মার্চ ১৯৭১ সালে জাহাজ কোম্পানির মোড়, রংপুরে।